হবে। ম্যাক্রোফেজ অ্যাগ্রিগেটিং ফ্যাক্টরের আরেকটা কমন নাম আছে যেটা আপনার সবাই চেনেন, এটা হচ্ছে গামা ইন্টারফেরন। ওকে, গামা ইন্টারফেরন। আবার একই সাথে আপনার এমসিএফ ও তৈরি হবে। এমসিএফ হচ্ছে ম্যাক্রোফেজ কেমোট্যাকটিক ফ্যাক্টর, এটার প্রোডাকশন হবে। তো ম্যাক্রোফেজ আসার কারণটা কি? ম্যাক্রোফেজ আসার কারণ হচ্ছে ম্যাক্রোফেজ এসে সব দিক থেকে সবকিছু মিলিয়ে ম্যাক্রোফেজ এসে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড হবে, অ্যাক্টিভেশন হবে, এবং অ্যাক্টিভেশন হয়ে কিলিং অফ, যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হয় তাহলে টিউবারকুলোসিসের আপনার হচ্ছে গিয়ে মানে ব্যাকটেরিয়াল ডিস্ট্রাকশন করবে, ব্যাকটেরিয়া ডিস্ট্রাকশন করবে। আর যদি এটা পিপিটি হয়, আপনার যদি টিউবারকুলিন টেস্ট হয়, টিউবারকুলিন টেস্টের ক্ষেত্রে প্রিফর্ম যে টক্সিনটা আছে, এই প্রিফর্ম টক্সিনটাকে মেরে ফেলবে বা ডিস্ট্রয় করে ফেলবে। বাট মজার জিনিস হলো, এই মেমোরি হেল্পার টি সেল আরো একটা নতুন জিনিস তৈরি করে, খুবই মজার জিনিস। এটা কি? ইট ইস অলসো এমএমআইএফ। এমএমআইএফ কি ফ্যাক্টর আসলে? এমএমআইএফ হচ্ছে ম্যাক্রোফেজ ম্যাক্রোফেজ মাইগ্রেশন ম্যাক্রোফেজ মাইগ্রেশন ইনহিবিটিং ফ্যাক্টর। মানে হচ্ছে আপনার ইউজুয়ালি কি হয়, একটা সেল মানে একটা ইমিউনোজেন বা একটা প্যাথোজেন বা একটা অ্যান্টিজেন আমার শরীরে যখন প্রেজেন্ট হয়, ইন্ট্রোডিউস হয়, ওই জায়গাটা ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন হওয়ার পর ওইখানে মানে ইনফ্লামেটরি সেলস আসে, ইনফ্লামেটরি সেলস এসে এই মানে প্যাথোজেনকে ডিস্ট্রয় করে, প্যাথোজেন এনগালফ করে, ফ্যাগোসাইটোসিস করে, সবকিছু মেরে টেরে যখন সেখানে রিপেয়ার প্রসেস স্টার্ট হয়, রিপেয়ার প্রসেসের জন্য রিপেয়ারিং ম্যাক্রোফেজ আর আপনার কি বলে ফাইব্রোব্লাস্ট এবং মায়োএপিথেলিয়াল সেল এইগুলা অ্যাগ্রিগেট করা স্টার্ট করে, অ্যানজিওজেনেসিস হয়। আর যত ইনফ্ল্যামেটরি সেল ছিল, ইনফ্ল্যামেটরি সেলগুলো আস্তে আস্তে সেলুলার ডিব্রি গুলাকে ক্লিন করে ওরা ওদের জায়গা থেকে সরে যায়। বাট ইন কেস অফ ম্যাক্রোফেজ মাইগ্রেশন ইনহিবিটিং ফ্যাক্টর, এটা যখন রিলিজ হয় তখন ওই যে ইনসাল্টিং যে জোনটা আছে না, এই জোনের মধ্যে ম্যাক্রোফেজ একবার চলে আসে। ম্যাক্রোফেজ এখানে সবকিছু ডিস্ট্রয় করার পর, সবকিছু এনগালফ করার পর ম্যাক্রোফেজ ওখান থেকে আর যায় না। ম্যাক্রোফেজ ওইখানে ওই যেইটুকু জায়গায় ইনফ্লেমেটরি পোর্শনের চারপাশে ম্যাক্রোফেজ অ্যাগ্রিগেট হয়ে ওখানে একটা সার্কেল ফর্ম করে ওখানে বসে থাকে। তো এই কারণে আপনার ম্যাক্রোফেজ অ্যাগ্রিগেশন বিকামস পার্মানেন্ট দেয়ার, বিকামস পার্মানেন্ট দেয়ার, ঠিক আছে? যখন এটা পার্মানেন্ট হয়ে যায় তখনই ম্যাক্রোফেজ গুলো ওখানে লং টাইম ধরে একত্রে থাকা শুরু করে। অনেকগুলো ম্যাক্রোফেজ একসাথে অনেকক্ষণ ধরে একটা জায়গায় লং টাইম ধরে আছে। তো তখন এই প্রোলংড প্রোলংড আপনার ইন্টারলুক, এই যে গামা ইন্টারফেরনের স্টিমুলেশন পেতে 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 ম্যাক্রোফেজ গুলো ফিউজ হয়ে যায়। ফিউজ হয়ে অনেকগুলা ম্যাক্রোফেজ যখন ফিউজ হয়ে যায় তখন এটা সেলুলার সাইজেও বড় হয়ে যায়। আবার এটা যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াস এখানে মাল্টি নিউক্লিয়েটেড হয়ে যায়। তখন এই সেলটাকে আমরা ডাকি এপিথেলয়েড সেল। অনেকগুলা ম্যাক্রোফেজ একসাথে ফিউজ হয়, এপিথেলয়েড সেল ফর্ম করে। আবার মানে সরি, মানে এপিথেলয়েড সেল না, মানে ম্যাক্রোফেজ নিজে অনেকক্ষণ ধরে থাকতে 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 ম্যাক্রোফেজ গুলো নিজেরা নিজেদের স্ট্রাকচারালি ওরা মানে কনফরমেশনাল চেঞ্জ করে এপিথেলয়েড সেল ফর্মেশন হয়। তারপর অনেকগুলো এপিথেলয়েড সেল যখন একজন আরেকজনের সাথে হচ্ছে ফিউশন হয়, এপিথেলিয়াল সেল একটার সাথে ফিউশন হলে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফরমেশন, মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। এই জায়ান্ট সেল গুলো কি করে? জায়ান্ট সেল গুলো করে কি, এগুলো হচ্ছে কনসেন্ট্রেটেড লাইটিক এনজাইমস রিলিজ করে, খুবই কনসেন্ট্রেটেড লাইটিক এনজাইম রিলিজ করার পর করে কি জানেন? এটা করে যে যে টিবি ইনফেক্টেড যে টিস্যুটা ছিল না, টিবি ইনফেক্টেড টিস্যু, এটাকে সে ফাইব্রোসিস করে ফেলে। যখন এই ফাইব্রোসিস করে ফেলে তখনই টিবিটা শুধুমাত্র ওই টিস্যু গুলো মরে যায় না, চারপাশে ম্যাক্রোফেজ পুরো এরিয়াটাকে ঘিরে কন্টেইন করে আছে, ভিতরে টিস্যু গুলো মরে গেছে, এবং ওখানে টিবির যে ভাইরাসটা, সরি টিবি যে ব্যাকটেরিয়াটা অথবা যে প্রিফর্ম টক্সিনটা, ওটা ওইটুকু জায়গায় কনফাইন হয়ে যায়। তখন সেই জিনিসটাকে আমরা খুবই সুন্দর একটা নামে চিনি, কনফাইস টিবি ইনটু আ সার্টেন জোন, ঠিক আছে, অ্যান্ড কজেস ফাইব্রোসিস। এই জিনিসটাকে খুব সুন্দর একটা নামে আমরা চিনি, এটাকে বলা হয় ক্যাজিয়েটিং গ্রানুলোমা। ক্যাজিয়েটিং গ্রানুলোমা ফর্মেশন, এই গ্রানুলোমা ফর্মেশন এইটাই। তো তাহলে এই ক্যাজিয়েটিং গ্রানুলোমার একটা সুন্দর নাম আছে, এটাকে আমরা কি ডাকি? যদি লাংসে হয় গন ফোকাস গন কমপ্লেক্স,
অথবা সুন্দর একটা নাম, যে কোনো জায়গার জন্য একটা কমন নাম টিউবারকিউল কেটে নাম, টিউবারকিউল। এই টিউবারকিউলটা আসলে কি? এই টিউবারকিউলটা হচ্ছে সেন্ট্রাল ক্যাজিয়েশন উইথ গ্রানুলোমা ফর্মেশন, উইথ গ্রানুলোমা ফর্মেশন, ঠিক আছে? শেষ। আর এটা কি দিয়ে মিডিয়েটেড হয়? সেন্সিটাইজড মেমোরি হেল্পার টি সেল, মিডিয়েটেড বাই সেন্সিটাইজড মেমোরি হেল্পার টি সেল। শেষ। এরকম আরো অনেক উদাহরণ আছে, যেমন আপনার কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আবার মেমোরি হেল্পার টি সেল দিয়ে না, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আবার হয় সাইটোটক্সিক টি সেল দিয়ে, সাইটোটক্সিক টি সেল দিয়ে মিডিয়েটেড হয়। যেমন আপনি মনে করেন কসমেটিক্স, বিভিন্ন কসমেটিক্স আছে, কসমেটিক্স এর মধ্যে কি আছে মনে করেন, নিকেল থাকে কসমেটিক্স এর ভিতর, ক্রোমিয়াম থাকে কসমেটিক্স এর, জিঙ্ক থাকে। এগুলো না হ্যাপটেন হিসেবে কাজ করে, এই নিকেল, ক্রোমিয়াম, জিঙ্ক, এগুলো হ্যাপটেন হিসেবে কাজ করে। এই হ্যাপগুলো কসমেটিক্স এর ভিতরে পাওয়া যায়, বিভিন্ন কসমেটিক্স এ বিভিন্ন হেভি মেটাল ইউজ করে। তো এগুলো যখন বডিতে রিলিজ হয়, আপনার মেকআপের কারণে আপনার স্কিনে অ্যাটাচ হয়, স্কিনের মধ্যে আপনার ব্লাডের সাথে মানে ব্লাডের সাথে এটা মিক্স হয়ে এটা আপনার সার্কুলেশনে চলে যায়। তখন ম্যাক্রোফেজ এটাকে মানে ম্যাক্রোফেজ না, এটা মানে হ্যাপটেন একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে অ্যাটাচ হয়। তখন এটা ম্যাক্রোফেজ হচ্ছে ইন্ট্রোডিউস করে হেল্পার টি সেলের কাছে। হেল্পার টি সেল ইন্টারলিউকিন 2 রিলিজ করে, ইন্টারলিউকিন 2 গিয়ে পরবর্তীতে আপনার সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট হওয়ার কারণে এর এফেক্টর সাইটোটক্সিক টি সেল তৈরি হয়। এই এফেক্টর সাইটোটক্সিক টি সেল গুলো ইচ্ছা মতো হচ্ছে গিয়ে সেলুলার ডিস্ট্রাকশন করতে থাকে, সে বাদ ধারে না যে কোন সেল তার হাতের সামনে আসছে, যে সেল পায় সেই সেলকে ডিস্ট্রয় করে। এটা শুধুমাত্র কসমেটিক্স না, বিভিন্ন মানুষের দেখবেন গায়ের মধ্যে কোনো লোশন মাখলে, গায়ের মধ্যে কোনো ক্রিম মাখলে, গায়ের মধ্যে কোনো অয়েন্টমেন্ট মাখলে আপনার গায়ের মধ্যে র্যাশ, ইনফেকশন র্যাশ, চুলকানি, হাইপার সেন্সিটিভিটি, অ্যালার্জি হয়ে যায়। কেউ নর্মাল থালা বাসন ধুচ্ছে ভিম বার ডিশ সোপ দিয়ে, একদম নর্মাল সফট মোলায়েম ডিশ সোপ, এই ডিশ সোপ দিয়ে হাত পা ধুচ্ছে, ডিশ সোপ হচ্ছে হাত পা একদম লাল করে ছিলে ফেলছে। এরকম কন্টাক্ট ডার্মাটাইটিস বা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ গুলা হচ্ছে আপনার তিনটা আমি বলেছিলাম। যে এক নাম্বার হচ্ছে এরিথেমা মাল্টিফর্মি, এরিথেমা মাল্টিফর্মি সেম জিনিস, কিন্তু এটাতে আরো বেশি যদি ডিস্ট্রাকশন হয় তখন এটাতে হয় স্টিভেন জনসন সিনড্রোম। আর যদি এর থেকেও ভয়ঙ্কর ডিস্ট্রাকশন হয় তাহলে এটাকে আমরা ডাকি হচ্ছে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস। ওকে, শেষ। তো এরিথেমা মাল্টিফর্মে গায়ের মধ্যে হচ্ছে ছোপ ছোপ করে অনেক লাল 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 মানে আপনার হচ্ছে ইনফ্লামেটরি স্পটস তৈরি হয়। স্টিভেন জনসন সিনড্রোমে তার চামড়ায় ওঠা শুরু করে দেয়, গায়ের মধ্যে ফুসকুড়ি বুলা এবং হচ্ছে আপনার ব্লিস্টার্স ফর্মেশন হয়ে পুরো গাটা ছিলে একদম। এটা শুধু ইন্টারনাল এক্সটার্নাল না, ইন্টারনালি আপনার সমস্ত টিস্যু ডিস্ট্রাকশন হয়। আর টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিসে আপনার লিটারালি স্কিন এবং মানে সাবকিউটেনিয়াস টিস্যু স্লাফ আউট হয়ে গলে গলে গা থেকে পড়তে থাকে। এই সবই হচ্ছে টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির উদাহরণ। আপনারা এটা যখন ক্লাসের মধ্যে মানে পড়তে যাবেন পরীক্ষার জন্য, অবশ্যই 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 ল্যান্স খুলে ল্যান্স থেকে একটু পড়াশোনা করবেন। তো আজকের জন্য ক্লাসে এতটুকুই ছিল, আলহামদুলিল্লাহ আপনাদের মানে হাইপার সেন্সিটিভিটি অফিসিয়ালি শেষ হয়ে গেছে। এরপরে নেক্সট ক্লাসে আমরা টলারেন্স, অটো ইমিউনিটি, আর হচ্ছে আমাদের এই গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ, আর হচ্ছে আপনার গ্রাফট ট্রান্সপ্লান্টেশন, টিউমার ইমিউনিটি, গ্রাফট ট্রান্সপ্লান্টেশন, এগুলা পড়বো আমরা। ট্রান্সপ্লান্টেশন শেষ। আজকের ক্লাস আপনার জন্য এতটুকুই। কোনো কোশ্চেন থাকলে করতে